আপনি ডিজিএফআই, এনএসআই, র্যাব এগুলোর অপকর্মের জন্য দরকার সেনাবাহিনীকে আপনি বদনাম করবেন না। আপনি সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসার বলেন, কোনো সমস্যা নেই। এবং আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তারা এখন পলাতক আছে। তারা কোথায় পলাতক আছে? ভালোভাবে সেনাবাহিনীকে গালি দিলেন, আমার গায়ে লাগে, হাসিনের গায়ে লাগে, আমাদের মতো যারা আছে আমাদের গায়ে লাগে। আমি চাই আপনাদের গায়ে খারাপ লাগুক, আমি চাই সেনাবাহিনীর খুব খারাপ লাগুক আমাদের কথা। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ তথ্য আছে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। জি, আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই এবং অন্যান্য যারা আছেন, বিশেষ করে মেজর জিয়ার মা খালাম্মা, আপনাকে আসসালামু আলাইকুম। কারণ হাকিম সহ যারা আছে সবাইকে সালাম। আমি প্রথমে আপনার শিরোনামটার ব্যাপারে একটু দ্বিমত পোষণ করতে চাই। আমি সেনাবাহিনীকে আপনি দেশ বিরোধী যেভাবে বলেছেন, আমি এটাতে একমত নই। কারণ সেনাবাহিনীর একটা নগণ্য সংখ্যক, হয়তো কারণ হাসিনা আমার সাথে একমত, সার্বিক সেনাবাহিনীর জনবলে 1% হয়তো দেশ বিরোধী কর্মকাণ্ডে সরাসরি লিপ্ত নয়। সেই জন্য সেনাবাহিনীকে সার্বিকভাবে না বলে দেশ বিরোধী অংশ বলতে পারেন আপনি, সেটা হয়তো গ্রহণযোগ্য। সার্বিক সেনাবাহিনীকে এইভাবে ঢালাভাবে বলেন আমি সঠিক মনে করি না। মেজর জিয়া, একে নিয়ে তো কথা বলা শেষ করা যাবে না। আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যে 1971 সালে দেশ এক জিয়া পেয়েছিল, এই প্রজন্ম আর জিয়াকে পেয়েছে, কিন্তু জাতি তাকে মূল্যায়ন করতে পারেনি। জিয়া আমার অত্যন্ত স্নেহের, যদিও আমি কোনোদিন এক ক্যান্টনমেন্টও চাকরি করিনি, তাকে জীবনে একবার কি দুইবার দেখেছি আমার মনে পড়ে, কিন্তু আমি তার সম্পর্কে অনেকের কাছে শুনেছি। ফুল যেমন গন্ধ ছড়ায়, ঠিক মেজর জিয়াও সেরকম সুগন্ধ ছড়িয়েছে। যারা তার সাথে যারা মিশেছে, তার আশেপাশে যারা থেকেছে, সবাই বলেছে সে 41তম লং কোর্সের সোর্ড অফ অনার পাওয়া, সে 2টা গোল্ড মেডেল পাওয়া, সে অন্যান্য আরো পদক পেয়েছে একাডেমি থেকে, এবং যতগুলো কোর্স করেছে আমার জানা মতে সে সবগুলোতেই সে প্রথম হয়েছে। সে দেশে বিদেশে তার মেধার কৃতিত্ব এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এমন একটা অফিসারকে দেশ বিরোধী ট্যাগ দিয়ে তাকে যেভাবে সেনাবাহিনী থেকে বের করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হেনস্থা করা হয়েছে, এবং এখনো পর্যন্ত সে এটা স্বীকার, অত্যন্ত দুঃখজনক। বিগত সরকার আপনারা জানেন, যারাই ভারতের বিরুদ্ধে কথা বলেছে বা ন্যায় সত্যের পথে কথা বলেছে, তাদেরকেই তারা গলা চেপে ধরতে চেষ্টা করেছে। আপনাদের সামনে উদাহরণ, আমি একজন আছি, আমি কোনো রকমের রাজনৈতিক সাথে জড়িত ছিলাম না, অথচ তারা আমাকে 1996 থেকে 2001 প্রমোশন দেয়নি, এবং এইবার তারা আমাকে বের করে দিয়েছে এবং আমাকে 8 বছর গুম করে রেখেছে। কর্নেল হাসিন একমাত্র ব্যক্তি আমার জানা মতে যাকে ইউনিফর্ম পরিহিত অবস্থায় সেনাবাহিনী অপহরণ করেছে। এর মতো ন্যাক্কার জন্য কোনো কাজ হতে পারে না, পৃথিবীর ইতিহাসে এই ধরনের নজির আছে বলে আমার জানা নেই। তো মেজর জিয়াকেও তারা এইভাবে, যখন মেজর জিয়া কোনো খবর পাওয়া যাচ্ছিল না, আমি অত্যন্ত দুশ্চিন্তা ছিলাম। কারণ ভালো অফিসার, দেশপ্রেমিক অফিসার আমি জেনেছি, সেই হিসাবে আমি তার জন্য সবসময় দোয়া করছি, আল্লাহ তুমি যেখানে রাখো তাকে ভালো রাখার দোয়া, তাকে জীবিত রাখো। এবং যখন জানতে পেরেছি সে জীবিত, তখন আমি অনেক দোয়া করেছি তার জন্য, আরো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। এমন একজন অফিসারকে মিথ্যা মামলা দিয়ে আজকে এতগুলো বছর হয়রানি করা হচ্ছে, পরিবারকে এরকম ভাবে একটা কষ্টের মধ্যে ফেলে রেখেছে, এই ঘটনার নিন্দা জানানোর আমার কোনো ভাষা নেই। আমি মনে করি তার বিরুদ্ধে যত রকমের অপবাদ, এগুলো সমস্ত প্রত্যাহার করে তাকে আদালত থেকে সম্পূর্ণভাবে তাকে মুক্ত করে তাকে আবার পদোন্নতি সহ সেনাবাহিনীতে পুনর্বহাল করা এখন সময়ের দাবি। আর না হলে এই দেশ আবার আমরা অনেক দেশদ্রোহীদের হাতে আমরা খপ্পরে পড়ে যাব। আমার এই দেশ আমাদের স্বাধীনতা সমত অখণ্ডতা রক্ষায় সমর্থ হবে কিনা আমি জানি না, কারণ দেশপ্রেমিক অফিসাররাই সেই ভারতের, এবং যারা ভারতের দোসর ছিল, গোলাম ছিল, দালাল ছিল, এজেন্ট ছিল, তাদের কুনজরে পড়েছে। এবং এখনো আমি মনে করি সেই প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। এই আইন মন্ত্রণালয় কেন 1 বছর পর্যন্ত মেজর জিয়ার এই কেসটা সুরাহা করতে পারলো না? তার বিরুদ্ধে মিথ্যা, তার মাথায় তার মূল্য সরানো হয়েছে, তার 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা হয়েছে, অথচ এটা কোনো সুরাহা হলো না। এগুলো কোনো মানে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। আমি মনে করি এগুলোর দ্রুত সমাধান হওয়া উচিত। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং অন্য সবাই যারা আছে সবাইকে আমি অনুরোধ করছি যে আপনারাও একজন মেজর জিয়ার মতো দেশপ্রেমিক, তাকে নির্দোষ সাব্যস্ত করে দ্রুত পদোন্নতি সহ সেনাবাহিনীতে পুনর্বহাল করার জন্য দাবি জানান। আমি এই বলে শেষ করছি। সবাইকে সালাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা এরপরে হাসিনুর স্যার আপনার কাছে যাই। আপনি নিজেও গুম ছিলেন, তো যেটা বলছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জনাব আজমি, উনি সেনাবাহিনীকে দেশপ্রেমিক, আমি যে দিয়েছি সেটাতে আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে সেনাবাহিনী আপনাদের মতো অফিসারদেরকে তাদের ক্যান্টনমেন্টের ভেতরেই 12 বছর 15 বছর এইভাবে গুম করে রাখতে পারে, সেই সেনাবাহিনীকে আমি জীবনেও এদেরকে দেশপ্রেমিক মনে করি না। এরা হচ্ছে দুর্নীতিবাজ, এরা খুনি, এরা দেশদ্রোহী, এরা ভারতীয় দোসর। এখন বলবেন আমি ইন্টারভিউ করতে চাই, আমি একটু ইন্টারভিউ করতে চাই। ডিজিএফআই সেনাবাহিনীর অন্তর্ভুক্ত নয়, এটা 3 বাহিনীর একটা সংস্থা যা সরাসরি প্রধানমন্ত্রীর আন্ডারে এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নয়।
সুতরাং ডিজিএফআই অপকর্মের জন্য ডিজিএফআই দায়ী। পরিচালক সেনাবাহিনী থেকেই যায়, সেনাবাহিনী থেকেই ফেরত আসে, এবং এই মুহূর্তে যদি আমরা সবসময় জানি যে ডিজিএফআই প্রধান রিপোর্ট করে সরাসরি প্রধানমন্ত্রীকে, তারা সেনা প্রধানকে করেন না। কিন্তু বর্তমান ডিজিএফআই প্রধান আমার মনে হয় না, আমার মনে হয় উনি ওয়াকারের কথার বাইরে কোথাও যান না। আপনি মনের উপর আপনার তো অনুমান করে এমন কথা বলা উচিত নয়। ডিজিএফআই প্রধানরাই সরকার প্রধানের অধীনে থাকে না। নুরুকে 1996 দেখেন, 1996 সালে সেনাপ্রধান, তৎকালীন সেনাপ্রধান জেনারেল নাসিম অভ্যর্থনার চেষ্টা করেছিলেন ডিজিএফআই রিপোর্ট করে ওনার বিরুদ্ধে, এবং তারপরে ওনাকে বরখাস্ত করা হয়, পরবর্তীতে ওনাকে অবসর দেওয়া হয়। এটা 2025 সাল। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু ডিজিএফআই সবসময় কিন্তু প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে এবং সেনাপ্রধানের কোনো নিয়ন্ত্রণ নেই, তারা সেনাপ্রধানের কথা রেকর্ড করে। সুতরাং আপনি ডিজিএফআই, এনএসআই, র্যাব এগুলোর অপকর্মের জন্য দরকার সেনাবাহিনীকে আপনি বদনাম করবেন না। আপনি সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসার বলেন, কোনো সমস্যা নেই, এবং আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তারা এখন পলাতক আছে। তারা কোথায় পলাতক আছে? ক্যান্টনমেন্টে? এটা আমি বলতে পারবো না, আমি অনুমান করে কথা বলি না, আমি অনুমান করে কথা বলি না। কারণ হাসিনা মামলা করেছে, ও আমার আগে মামলা করেছে। 650 খুনিকে বের করে দিয়েছেন, এখনো খুনিদেরকে ক্যান্টনমেন্টের ভেতরে রেখেছেন। আফ্রিদিকে নিয়ে পোস্ট 10 মিনিট আগে পোস্ট করার পরে 10 মিনিট পরে তারা অনুমোদন দেন, ঠিক আছে ওকে এখন গ্রেফতার দেখানো হোক। এই হচ্ছে অবস্থা। গতকালকে একজন মাদক সম্রাজ্ঞী, তাকে স্বপ্না আক্তার, তাকে সেনাবাহিনী নানানভাবে বাঁচানোর চেষ্টা করেছে। জিয়াকে এখন পর্যন্ত আমরা ফিরে পাই নাই। ডিজিএফআই থেকে ফোন করে একজন আলেম, যিনি কিনা এই আলেমদেরকে ছাড়ানোর জন্য মামলাগুলোতে কাজ করছে, নুরুল ইসলাম, তাকে হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে তার শ্বশুর বাড়ি থেকে খোঁজ নেওয়া হচ্ছে, তার প্রপার্টি কি, সে কোত্থেকে টাকা পয়সা পায় আলেমদেরকে এই করার জন্য, এই খোঁজ নেওয়া হচ্ছে। দিস ইজ সেনাবাহিনী। আমি বুঝতে পেরেছি যা করছে ডিজিএফআই, যদি করে থাকে কিছু সবই অপকর্ম, কিন্তু এগুলো সেনাপ্রধানের নির্দেশে করছে, এটা আপনার অনুমান করে বলা উচিত নয়। তাহলে যেই সব খুনিরা পিলখানা থেকে শুরু করে এই মেজর জিয়াকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি, এই পরিস্থিতির কারণ একটাই, সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড। সেই ঘটনার কারণেই মেজর জিয়ার পিছনে মেজর সোবাইল। বিতর্কে না যাই, তবে আমি মনে করি যে এখন যেহেতু আপনি ফোরামটা বেসিক্যালি দেশপ্রেমিক জিয়ার জন্য, ওটাতে আমরা ফোকাস করি। তবে আমি আবার অনুরোধ করবো, আপনি ঢালাওভাবে সেনাবাহিনীকে, আমি জানি না কারণ হাসিন হয়তো আমার সাথে একমত হবে, কারণ মুস্তাফিজ একমত হবে, ঢালাওভাবে সেনাবাহিনীকে গালি দিলেন আমার গায়ে লাগে, হাসিনের গায়ে লাগে, আমাদের মতো যারা আছে আমাদের গায়ে লাগে। আমি চাই আপনাদের খারাপ লাগুক, আমি চাই সেনাবাহিনীর খুব খারাপ লাগুক আমাদের কথায়, তারপরেও তারা ফিরে আসুক এই দেশের যে। হ্যাঁ ঠিক আছে, আপনি ওটা দোয়া করেন, কিন্তু অনুমান করে 1 জন 2 জন বা 5-10 জনের জন্য, যেটা শতকরা 1 ভাগ হবে না পূর্ণ সেনাবাহিনীর, এটার জন্য আপনি আমার মনে হয় বলা ঠিক হবে না। জি সরি, আমি অনেক সময় বেশি নিয়ে নিয়েছি, ধন্যবাদ। আমি অনুষ্ঠানের শুরুতে যেটা বলেছি, আমাদের বেশিরভাগ সেনাবাহিনী দেশপ্রেমিক, কিন্তু যদি আমি ওটারে আরেকটু সুন্দর করে বলি যে এই মুহূর্তে সেনাবাহিনীর নেতৃত্বে যারা আছে এরা সবাই হচ্ছে দেশ বিরোধী খুনি। এভাবে বললে সমস্যা নাই তো? না, আমি এটাও আপনার সাথে পুরোপুরি একমত। আপনি দেখেন এই যে জনতার মঞ্চ করেছে আপনার, যে গত 3 ইলেকশন করেছে যারা ডিসিএসপি, তাদের বিরুদ্ধে আপনারা কেউ লাগছেন না, আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে কেন লাগেন বলেন? কারণ ডিসিএসপি যত করেছে এই গত কয়েক মাসে ডিসিএসপি দের অনেকের বদলি হয়েছে, চাকরিচ্যুতি হয়েছে, পলাতক হয়েছে, কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের এক জিয়ার উপর দিয়ে সবকিছু দায় সেরে দিয়েছে ক্যান্টনমেন্ট। এই আলোচনায় গেলে আবার অনেক কিছু আমার সময় 5 ডিগ্রি, তারা তো সবাই তো অবসর নিয়ে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের ক্যান্টনমেন্টের ভিতরে ডাকায় নিয়ে এরে আটক করা যাবে না, এটা আমরা দেখছি। এটা আইন না। সেনাবাহিনী পৃথিবীতে ফেরেশতা হয়ে আসে না, মানুষ হয়ে এসেছে, তাদের মধ্যে পাপ থাকবে। সেনাবাহিনীর বিচার হয় নাই স্যার কোনটাই। আচ্ছা, এখন পর্যন্ত যারা অপরাধ করেছে তারা পুরো সেনাবাহিনীর শতকরা 1 ভাগও না, তারা শতকরা 1 ভাগ যদি অপরাধ করে, আপনার এর জন্য 99 ভাগ সেনাবাহিনীকে সেনাবাহিনী বলতে পারেন। ইন্ডিয়াকে আর কি দিবে? কি দিতে চান? পুরো দেশ ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে এই সেনাবাহিনী। এটা আমি আপনার সাথে তর্ক করে আমি ডিবেট করতে চাই না, এটা নিয়ে আপনার সাথে আমি অনেক আপনার কাউন্টার লজিক দিতে পারি। আলোচনাটা স্যার অন্যদিকে চলে যাবে। আমরা হ্যাঁ, এই জন্য আমি যাচ্ছি না, কিন্তু আপনার এই কথার সাথে আমি একমত নই। সেনাবাহিনী যে বিক্রি করে দিয়েছে এটা একমত নই। কর্নেল হাসিনুর জি। বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আজকে এমন একটা ইস্যু নিয়ে আসলাম, আমি কি বলবো এটা নিয়ে। আমি আসলে ইলিয়াস ভাই, আমি গিয়েছিলাম জিয়ার ওয়াইফকে, ভাবিকে নিয়ে আসলাম মামলা করার জন্য। মামলা করেন ভাবি, জিয়া অবশ্যই মারা গেছে, ভাবি প্রস্তুত। হঠাৎ করে ভাবি খ্রিস্টান দিলেন, আমার সন্দেহ হলো আবার ডিজে ভাই সমস্যা করলো কিনা। আল্লাহ কাছে অশেষ রহমত, জিয়া বেঁচে আছে। আমি বিশ্বাস করিনি প্রথমে, অনেকদিন বিশ্বাস করিনি, তারপরে কথা বললাম, নিশ্চিত হলাম বেঁচে আছে। আমার খুব কষ্ট লাগে, আমাদের দেশটা জঙ্গি বানানো হয়েছে, কেউ প্রতিবাদ করে নাই। এই জন্য দায়ী সম্পূর্ণ ডিজিএফআই এবং এনএসআই। এরা পরিকল্পিতভাবে দেশটাকে জঙ্গি বানাইছে, এবং আমাদের কিছু ধর্মীয় নেতা দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদের উচিত এখন আপিল করা। কি নিষিদ্ধ কাজ তারা করলো? আপিলও। এবং এই যে জিয়ার থেকে আমি অনেক জানার চেষ্টা করছি,
আমি আর ব্রিগেডিয়ার হাসান নাসির দুজন গিয়েছিলাম আইন উপদেষ্টার কাছে, বিষয়টা বুঝাই বললাম। উনি ফাইনালি রাজি হয়েছেন। আমি বললাম যে একটা আমরা কমিশন করি, যতগুলি জঙ্গি নাটক হয়েছে কমিশন করি, জিয়ার সাথে যত অপরাধ হয়েছে সবগুলো একটা কমিশন করে আমরা রিভিউ করি, ঘটনাগুলি কি, কিসের ভিত্তিতে এই মামলাগুলি রায় হয়েছে জানা দরকার, দেশে জানা দরকার, জনগণের জানা দরকার। আমরা কি আসলে জঙ্গি? এবং আমার অসহায় হইয়া আসিফ নজরুল ভাই বললেন যে আমি তো পারতেছি না, মানে কিছু করতে পারতেছি না। আমি জিয়া আবেদন করছিল 401 ধারায়, ওইটা গ্রহণযোগ্য না, ওইটা হবে না জিয়ার জন্য, কারণ জঙ্গি মামলা ওয়েস্টের আপত্তি আছে, এমনি হবে না, আইনের মাধ্যমে নিষ্পত্তি হবে। অর্থাৎ জিয়াকে আসতে হবে, আহ, আপনার জেলে যাবে, তারপরে মামলা রিভিউ হবে, এর আগে হবে না। তারপরে ওনাকে আমি যখন অনুরোধ করলাম যেটা কিছু করেন, উনি রাজি হয়েছেন, একটা কমিশন করবেন, আমাদেরকে নাম দিতে বলা হয়েছে। আমরা চেষ্টা করতেছি ভালো বিজ্ঞ লোক, যাদের মধ্যে আবার মনে করেন যদি অন্যরকম সিলালা লোক যায় তো সমস্যা, জ্ঞানী লোক ভালো বুঝে আইন কানুন, তাদেরকে নিতে হবে। আমার কথা হলো, আমি কেন আমার বাচ্চা কাচ্চা সহ এই জঙ্গি দেশ হিসেবে থাকবো? আমি তো জঙ্গি না, আমার বাচ্চা তো জঙ্গি না, এই জঙ্গি ট্যাগ থাকবে কেন? আমাদের রিভিউ করে দেখি আসলে আমি কতটুকু জঙ্গি। পাকিস্তান আমলে কি আমাদের ধর্মীয় নেতারা যাত্রা দেখলে পটকা ফুটাইতো না? ফুটাইতো। তা আমি রাষ্ট্র যখন বলে, নিজে স্বীকার করে হ্যাঁ আমি জঙ্গি আছে, তাইলে তো বিপদ। এখন একটা ইস্যু, বড় ইস্যু দাঁড়ায় জেএমবি, জেএমবির ইস্যুটা, এটা কার প্রেসক্রিপশনে হয়েছে? আজিমুল ভাই, ভারতের। আজিমুল ভাই আপনার ইয়েটা হেডফোনের স্পিকারটা আপনি ইয়ে করেন, স্পিকার সরি, যে ইনপুটটা আপনি মুখের সামনে আনেন একটু, আপনার আচ্ছা হেডফোনের ঠিক এটা আছে। কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, জি জি জি। আমার কথা হলো ভাই, আমার দেশ তো জঙ্গি না, আমরা শান্তিপ্রিয় দেশ, 12 মাসে 13 পূজা করি, আনন্দ ফুর্তিতে থাকি, আমরা চরম ভীতু জাতি। সাহসিকতা জাতি বললে এই একটা, আগস্ট বিপ্লব, আর কোনো সাহস নাই, সব পিছনে। আমরা ছাত্ররা ঘুরে দাঁড়াইছি, আমাদেরকে শিখাইছে এইটা সাহসের অবস্থান। এখন কথা হলো ভাই, আইনের মাধ্যমে এটা হবে না, এটা একটা কমিশনের মাধ্যমে হইতে হবে। সরকার আন্তরিক, আমাদের একটু আগায় যেতে। উনি আমাকে বলছেন, গত গুমের ব্যাপারে গেছিলাম সেদিনকে, আমার সাথে আবারও কথা হয়েছে ওনার সাথে, তা আপনি একটু আসেন। তা আমি যাবো ইনশাল্লাহ, হাসান স্যারকে নিয়ে আবার, যে প্রপোজাল দিব যে আপনারা একটা কমিশন করে এটাকে রিভিউ করেন। মানে হাসিনা কিরকম ফেসিস ছিল, জনগণের আরেকটা অধ্যায় জানতে হবে। আমরা গুম খুন জানি, জঙ্গি নাটকের যে একটা ফেসিস্ট কার্যক্রম ছিল এটা জনগণ জানে না, জানলে বুঝবে নিরীহ জনগণকে সে কিভাবে মারছে। আর এই জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, এই জঙ্গি ট্যাগ মানে হলো গিয়া এমন ট্যাগ, ওই ফ্যামিলি কোনো লোক কোনোদিন কোনো জায়গায় দাঁড়াতে পারবে না, ভিসা পাবে না, ভালো একটা চাকরি পাবে না, এটা জাতির সমস্যা। এবং হাসিনাকে চেনার একটা স্কোপ। আমি মনে করি ভাই, আপনি সেনাবাহিনীকে বলছেন, আসলে না, সেনাবাহিনীর 0.1% হতো লোক, সব মিলে হয়তো 200 অফিসার 300 অফিসার। সৈনিকরা তো এখনো আছে, মনে করেন আমাদের লেফটেন্যান্ট কর্নেল বিলো, ওই মেজর সাদেককে ধরে নিলে হবে না, যারা সুবিধাভোগী আওয়ামী লীগের লোক, এদেরকে সবাইকে বের করে দেওয়া উচিত। এখন যারা ওয়াকালটা করতেছে না বলে বিতর্কের মধ্যে পড়তেছে। এখন দেখেন গুমের একটা অধ্যাদেশ বাইরে হয়েছে, বিশাল অধ্যাদেশ, আরো নরম হইতে পারতো, সহজ হইতে পারতো। এই মোড়ামুড়ি করার জন্য সেনাবাহিনী বিচার করতে কঠিন হয়ে দাঁড়াইছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি জিয়ার জিনিসটা আসলে এটা মানে আমাদেরই অফিসার করছে, আমি অন্য কারো দোষ দিব না। আদমি স্যার রাগ করতে পারেন, স্যার মামুন খালেদ এই কাজটা করছে, লেফটেন্যান্ট মামুন খালেদ, সে ব্যক্তিগত ডিজি থাকার সময় এই কাজগুলি সে করছেন। আমাদের গোয়েন্দারাই তো আমাদেরকে ক্ষতি করছে। তো হয়তো একটু কঠোর হয়ে যাচ্ছে, পুরা সেনাবাহিনী না, সেনাবাহিনী না, ওই 0.1% সেনাবাহিনীর লোক, এই লোকগুলি হাসিনাকে মানে উপরে উঠাইতে দেয়া, দেশটাকে জঙ্গি না কি হচ্ছে কোনো কেয়ার করে নাই। এই যে মনে করেন সেনাবাহিনী থেকে খালেদাকে বের করে দিয়েছে, এটা কি সিভিল পুলিশ করছে? স্যার পুলিশ তো করে নাই, সেনাবাহিনী করছে, মামুন খালেদ করছে। আমাদের ভুল হয়েছে গেছে, আমার ভুল হয়ে গেছে আমি মনে করি। একটা সেনাবাহিনীর ভিতরে মানে রেসিডেন্ট হিসেবে মামুন খালেদ ছিল, অনেক অনেক লোক ছিল, এর একটা মব করা, তাহলে সেনাবাহিনী সোজাই দিত। সেনা প্রধানের দায়িত্ব এই জিয়া সমস্যা সমাধান করা। উনি নিজে যে হেঁটে দিয়ে বলবেন বাদানো পদ্ধতি স্যার ঠিক করেন, একটা কমিশন করেন, এটা সমস্যা সমাধান করেন। উনি তো ছিলেন ভালো পদ্ধতিতে, কেন উনি উদ্যোগ নেন নাই? আর্মি স্যার তো মাইন্ড করতে পারেন, 4 তারিখ পর্যন্ত আর্মি স্যার ঘুমছিলেন আয়নাঘরে, সেনাপ্রধান জানতেন না? একদম পরিষ্কার জায়গা, না জানা কোনো কারণ নাই। যারা জানে এবং যারা বিশ্বাস করে আসে এবং কোনো কার্যকরী ভূমিকা নেন নাই, সবাই অপরাধী গুমের ধারা মোতাবেক। তারপর দেখেন এই আয়নাঘরে এগুলি ভাঙা হয়েছে, এখন পরিষ্কার করে দিয়ে দিয়েছে 10 বছর দণ্ড। আমি মনে করি সেনাপ্রধানের নৈতিক দায়িত্ব, জিয়ার কেসটাকে নিয়ে যেতে পারেন। আপনি যদি সাহায্য থাকেন, আমরা তো চেষ্টা করতেছি, আপনি যদি বলেন, সেনাপ্রধান যদি বলে, আর একটা শক্তিশালী হবে, সরকার বাধ্য হবে একটা কমিশন করতে এবং রিভিউ করতে, দেশের সম্মানের জন্য। আমি মনে করি এই দেশটা জঙ্গি দেশ না, দেশের সম্মানের জন্য সবগুলি রিভিউ করবো, জঙ্গি নাটক
এই জিয়া যতগুলি মামলা সবগুলি দেখেন, কোথাও জিয়া এর মধ্যে জড়িত ছিল না। হ্যাঁ, জিয়া প্রচন্ড খেপছে, খেপার কারণ আছে। যেভাবে আমাদের বিডিআর অফিসারদের মারছেন, এই সেনাবাহিনী কোনো কথা বলে নাই, দোষ তো সব সেনাবাহিনীর। আমি তো পুলিশকে বলতে পারি না। মইনুল আহমেদ দাঁড়ায় ছিলেন, উনি ভিতরে ঢুকেন নাই। আমি তো সারা জীবন শিখছি কাউন্টার অ্যাটাক হবে অতি দ্রুততম সময়। মইনুল আহমেদ কোনো কাজ করেন নাই। এই মামুন খালেদ গেটে দাঁড়ানো ছিল, কোনো কাজ করেন নাই। একমাত্র কালপিট তারে মামুন খালেদকে উনি পিএমজি করে উনি আটকায় রাখুক না, তাও তো করেন নাই। পিএমজি করেছে হাসান নাসির। তা আমরা কেন আমরা তো সুযোগ করে দিচ্ছি, সেনাবাহিনী সুযোগ করে দিচ্ছে আমাদের ইলিয়াস ভাইকে বলার জন্য যে সেনাবাহিনী খারাপ। আসলে আমাদের উচিত সত্যকে সত্য বলা, যারা অন্যায় করছে চিহ্নিত করে আমরা আইনের আওতায় নিয়ে আসা। এটা করার না জন্য বদনামটা হচ্ছে সব জায়গায় একই কথা। 111 আসতেছে, আস্থা নাস্তা সংকট, দোষকার দোষটা একজনের দিয়ে তাকে সেনাপ্রধান। আমি জানি সে এরকম না, বাট পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, তাকে দুই একটা ভালো কথা বলতে হবে। আইনের বাইরেও আইন আছে, সেনাপ্রধানের দায়িত্ব না, বাট তারপরে দায়িত্ব। সে তো জানে জিয়া কতটুকু খারাপ কতটা ভালো মন্দ, সেই চেষ্টা করা উচিত। আর এই মামুন খালকে আটকান, অ্যারেস্ট করেন। অবশ্যই আবার অ্যারেস্ট করলে হবে না, আইসিটি এর দিকে হবে না, ওই সিভিল কোর্টের মতো করতে হবে আর কি। কিছু লাগাইতে হবে না, সামনে চেহারা দেখলে বলে দিবি সব। তারা সে সকল অপকর্ম হতে হলে মামুন খালেদ, এই লোকটার জন্য এই দেশের সমস্যা। মোল্লা আকবর জেনারেল, মামুন খালেদ আর এমনা আকবর আর বাকি যারা ছিল, যারা চলে গেছে ভেঙে গেছে, দোষ তো দিবে না স্যার। আপনি আপনি বলার পরে 5 জন ডিজে ভাই পলাই গেছে, কেমনি? এটা কোনো তো মাপ হইতে পারে না। আপনাকে যে কারণে গুম করছে এর প্রতি কেটে যে চাকরিচ্যুত বা অবসর কখনো হইতে পারে না। যেইভাবে লেফটেন্যান্ট মজিব চলে গেল, দায়কার তাই সেনাবাহিনীর সিকিউরিটি ইউনিটের। এই যে মনে করেন মেজর সাদেক এই অপকর্ম করলো, সেনাবাহিনী দায় না স্যার? সেনাপ্রধান দোষ আসবে না? তার সিকিউরিটি ইউনিটের প্রধান আসবে না? ব্রিগেডিয়ার শামস কোনো অ্যাকশন নেন নাই উনি। একটা লেফটেন্যান্ট মেয়ে একই সেনাপ্রধান দায় এড়াবে কেমনে? একজন ব্রিগেডিয়ার জেনারেল স্টেশন কমান্ডার দায় এড়াবে কিভাবে? উনি তো ওদের কোনো অ্যাকশন নেন নাই। উনি অ্যাকশন নিতেন তাহলে আমরা মনে করতাম সেনাবাহিনী কাজ করতেছে। সেনাপ্রধান তো কোনো অ্যাকশন নিচ্ছেন না, তার জন্য আজকে বদনাম। আপনি যেন আর্মি স্যার গায়ে লাগতেছে, আমার গায়ে লাগতেছে। এক সেনাপ্রধান কাজ করতে পারে না বলে আমরা কেন দায় নিব? এক ব্রিগেডিয়ার শামসের জন্য কেন সেনাবাহিনী দায় নিবে? আমাদের একটা কমিটি করা হয়েছে ক্ষতিগ্রস্তের জন্য, সেনাপ্রধান এগ্রি করে না, সেনাপ্রধান অন্য অফিসারকে বলছে না দেওয়ার জন্য কমিটির। এটা তো মানা যায় না। আমি যতই রাখতে আর্মি স্যারের প্রতি, আর্মি স্যার কিছু বললে আমি মানবো না, এটা হইতে পারে না। যখন সেনাপ্রধান যেন হাফিজের কথা শুনে না, তাহলে সেনাপ্রধান কথা আমার শোনা কায়দা নাই, তাকে সম্মান দেখানোর কোনো কায়দা নাই। আমি মনে করি সেনাবাহিনী প্রধানের অনেক কিছু করার আছে, অনেক করার আছে। উনি চাইলেই পারেন যে সেনাবাহিনী ভাবমূর্তি ফিরে আনতে। যারা দুষ্ট লোক তাদেরকে হ্যান্ডকাপ লাগান। আমার প্রতি জুলুম করা হয়েছে তাদের প্রতি আরামাইশ করতে কোনো অবকাশ নাই। এই যে আমরা জানি সে নিরীহ, হইতেই পারে বিপ্লবী, হইতেই পারে। আপনি এত লোক মানলেন, কোনো কথা বলেন নাই। মা বোন রেপ হয়েছে, আপনার কোনো কথা বলেন নাই, আপনার গায়েও লাগে না। এত চামড়া মোটা হয়ে গেছে আপনার জেনারেলদের। বাকি যারা জেনারেল আছেন সবাই দায়ী। কতটা অনৈতিক হলে আপনার আয়নাঘরের স্বার্থ দেখতেন ভাঙছে, কেন ভাঙছে? আরমান ভাইয়েরটা ওই লাগাই দিচ্ছে। এই যে এতটা নিয়ে আর্মিতে থাকলে তো আমাদের ডিএনএ, এই খারাপ ডিএনএ আর্মি ক্ষতিকর। একদম শুদ্ধি অভিযান কঠোর পাবে, না পারেন দায়িত্ব তো সেনাবাহিনী গাড়ি চাপবে না। এখন এত কিছু হইতেছে, আমি মনে করি সেনাপ্রধান কঠোর হবেন। ওনার সরলতার সুযোগ নিয়ে এই দুষ্ট অফিসারগুলি সেনাবাহিনী ভাবমূর্তি নষ্ট করতেছেন। মানে ইলিয়াস ভাইয়ের মতো ওনারা সেনাবাহিনী দোষ দিচ্ছেনই। আমি মনে করি এখন উচিত এই আমাদের এই ইয়েকে নিয়ে আসা, জিয়াকে ফেরত নিয়ে আসা, এবং পরিষ্কার হোক কি হয়েছে আসলে, যে জানুক আসলে কি। ওই বসিরা হুজুরের নাম বলা জসিমউদ্দিন ভাই, উনি কি আসলে জঙ্গি? উনি বলতে রোহিঙ্গাদের সাহায্য করার জন্য চলেন আমরা জেহাদ করি। বলতেই পারে ইসলামের অংশ, মুসলমানের পাশে মুসলমান থাকবে, থাকলে গেলে জঙ্গি হয়ে গেল? আমি বললাম না। চোখের সামনে দেখতেছি ভারতীয়রা আমাদের মুসলমান মারতেছে, আমরা তাদের জঙ্গি বলি না। আমাদের এই বার্মিজ মায়ানমারের মগ সম্প্রদায়ের লোকরা আমাদের মুসলমানদের কিভাবে অত্যাচার করছে, তাদেরকে আমরা জঙ্গি বলি না। ইহুদিরা মুসলমান মারতেছে, আমরা তাদের জঙ্গি বলি না। আর আমরা একটা দুইটা কথা বললাম, আমরা জঙ্গি হয়ে গেলাম। এটা রিভিউ করা উচিত, পরিষ্কারভাবে দেখা উচিত আমরা জঙ্গি, মুসলমান জঙ্গি না, আমার ধর্ম জঙ্গি বলে না। আর এই যে শোট ভাই, একটা কোর্সে শোট মানে অনেক কিছু, জঙ্গি হইতে পারে না, এটা প্রমাণ করে বেরিয়ে যাবে। এবং এই চক্র চাচ্ছে না জিয়া সামনে আসুক, জিয়া জঙ্গি থাকুক। সব দোষ জিয়ার গাড়ি চাপাই দিলে জিনিসটা হালাল হয়ে যাবে। এইটা মিথ্যাচার বলি। আমি মনে করি এটাকে সরকারের উচিত নির্দায়িত্বে আসা, দায়িত্ব নিয়ে কারো হচ্ছে সবচেয়ে প্রধান দায়িত্ব একজনের থাকে যদি, সেটা সেনাপ্রধান। উনিই পারেন এটা করতে, সমস্যাটা সমাধান। আর ওই আমাদের মামুন খালেদ এখন বাংলাদেশে আছে, তারা ধরে
আইনের হাতে নিয়ে আসুক, সব সমস্যা সমাধান হবে আমি মনে করি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। জি জি, ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।